নমস্কার। প্রথমে আমার সকল শুভানুধ্যায়ী হোমিওপ্যাথির প্রতি তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং নমস্কার। আমি আজকে আপনাদের সাথে একটা জিনিস আলোচনা করার জন্য এসেছি। যদি আপনাদের আমার এই চ্যানেলটাকে পছন্দ হয় তাহলে লাইক করবেন এবং সাবস্ক্রিপশন করবেন। দেখুন, বর্তমানে এমন কিছু রোগ আছে যে সমস্ত রোগগুলো বহু অ্যালোপ্যাথিক চিকিৎসা বা অন্যান্য ধরনের যে সমস্ত সিস্টেম আছে সে সমস্ত চিকিৎসা করার পর করতে করতে রুগী ফেড আপ হয়ে যায় এবং সেই একই চিকিৎসা ব্যয়বহুল হয় এবং উপরন্তু পেশেন্ট এমন একটা জায়গায় চলে যায় তখন পেশেন্টটা আর সেই জায়গা থেকে ফিরে আসা যায় না। আজকে আমি সেই ধরনের একটা রোগের নাম বলবো। সেই রোগটার নাম হচ্ছে সোরিয়াসিস। আপনারা জানেন সবাই যে সোরিয়াসিস এমন একটা রোগ যে রোগটাকে সহজে নির্মূল করা যায় না এবং এর ট্রিটমেন্ট হচ্ছে অনেক ব্যয়সাধ্য, অনেক খরচ সাপেক্ষ। এটাকে একটা মলম মানে ব্যবহার করতে করতে মানুষ তার যা খরচ এবং ওষুধের যা দাম, পেশেন্ট ট্রিটমেন্ট কন্টিনিউ করা তাদের পক্ষে মুশকিল হয়ে যায়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কন্টিনিউর চেয়ে কিছু ওষুধ ছেড়ে দিলে পরেই আবার সে আগেকার অবস্থায় সে ফিরে আসে। আজকে আমি এইরকমই সোরিয়াসিসের দুটো কেস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এই রুগীটার বয়স হচ্ছে 14 বছর, মাধ্যমিক পরীক্ষা দেবে। এই পেশেন্টটা আমার এসেছিল সুদূর আসাম থেকে। এই পেশেন্টটার অনেক ডাক্তার দেখিয়েছে, ওই এলাকার যে সমস্ত ডাক্তার দেখিয়েছে এবং কলকাতা টপিক্যালও দেখিয়েছে। তার চুলের গোড়ায় এবং কানের পিছনে এবং এই এলবো জয়েন্টের যে এক্সটেনসর সারফেস, জয়েন্টে নি এক্সটেনসর সারফেস এবং হিলের এক্সটেনসর সারফেস ইত্যাদি এই সমস্ত জায়গায় একটা শাইনিং সিলভারি লাইট প্যাচেস এবং ইচিং আছে। চুলকানোর পর ওখান থেকে কিছু গ্র্যানিউলস মানে পাউডারের মতো কিছু ওখান থেকে ঝরে যায় এবং জায়গাটা হয়ে যায়, লালচে টাইপের হয়ে যায়। এইরকম ভাবে পেশেন্টটার বেশ কিছুদিন ধরে চলছে এবং দিনকে দিন এই সমস্যাটা তার বেড়েই চলেছে, কিছুতেই এটাকে নিরাময় করা যাচ্ছে না। বিভিন্ন রকম মলম ডাক্তারবাবু চেঞ্জ করে দিচ্ছেন, কিছুটা ভালো থাকে আবার সেই সমস্যাটা দেখা দেয়। তা এই পেশেন্ট আমার খবর পেয়ে শুধু আসাম থেকে আমার চেম্বারে আসে। পেশেন্টটা তার কথার মধ্যে যেগুলো পাচ্ছিলাম যে স্যার আমার প্রচণ্ড এই ধরনের সমস্যা, দীর্ঘদিন ধরে এই সমস্যায় আমি ভুগছি, খুব কষ্টের মধ্যে আছি, খুব চুলকাচ্ছে, চুলকালে পরে আমি ঠিক থাকতে পারি না এবং প্রচণ্ড অসুবিধা হয়, এইটার জন্য খুবই অসুবিধা হয়। অনেক দিন ধরে রোগটাকে নিয়ে কিছুতেই কিছু করা যাচ্ছে না। সাধারণত এই ধরনের পেশেন্ট আমাদের কাছে আসার পর এই ধরনের কথাই বলবে, দিস আর নট দি ইম্পর্টেন্স টু আস। এইটা আমাদের কাছে কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ নয়। আমি পেশেন্টটার কিছুতেই তার মেন্টাল স্টেটটাকে খুঁজে পাচ্ছিলাম না। রুগী যে সমস্ত কথাগুলো বলছিল সে সমস্ত কথাগুলো তার ফিজিক্যাল সিমটমস। এবং রুগীর বাবা এসেছিলেন, তিনি একজন হাই স্কুলের মাস্টার, তিনিও তার সম্পর্কে, মেয়ের সম্পর্কে অনেক কিছু কথাই বলে যাচ্ছিলেন, যে তার এই কষ্টর কথা বলছিলেন, রাত্রেবেলায় চুলকায়, প্রেসক্রিপশন দেখালেন, স্টেরয়েড ওষুধ বা আদার্স অন্যান্য যে সমস্ত অয়েন্টমেন্ট সে সমস্তগুলো যেগুলো লাগায়ও সেগুলো দেখালেন। তা যাই হোক, বুঝতে পারলাম পেশেন্টটা খুব কষ্টের মধ্যেই আছে। আমি পেশেন্টটাকে কথা যখন বলছিল আমি পেশেন্টটাকে ভালো করে অবজার্ভ করছিলাম। অবজার্ভ করতে করতে আমাদের হোমিওপ্যাথি সিস্টেমে সবচেয়ে বড় যে জায়গাটা, দ্যাট ইজ দ্য অবজারভেটিভ পাওয়ার। ইউ শুড হ্যাভ টু থার্ড আই। আপনার থার্ড আই থাকতে হবে। থার্ড আই মানে তৃতীয় চোখ, যেটা দিয়ে অবজারভেটরি আই বলে।
আমি পেশেন্টটাকে ভালো করে অবজার্ভ করে দেখলাম যে পেশেন্টটার সামনের দিকে যে চুলটা, সেই সামনের দিকে চুলটাকে নামানো আছে, এবং পেশেন্টটা যখন আমাকে তার ওই স্কিনের আনহেলদি ইরাপশনগুলো দেখাচ্ছিল তখন চুলটাকে এরকমভাবে তুলে দেখালো, আবার চুলটাকে নামিয়ে দিল। সমস্ত কিছু কথা শোনার পর আমি পেশেন্টটাকে জিজ্ঞেস করলাম যে মা, তুমি চুলটাকে এরকম ভাবে নামিয়ে রেখে দিয়েছো কেন? পেশেন্টটা কিছুক্ষণ লজ্জিত হলো, মাথা নিচু করে থাকলো, চুপচাপ থাকার পর বলল যে সবাই এই ব্যাপারটা নিয়ে আমাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে, ডাক্তার দেখাচ্ছ না নাকি, ইত্যাদি ইত্যাদি। ওই জন্যে আমি মাথার চুলটাকে নামিয়ে রাখি যাতে কেউ সেরকম প্রশ্ন না করতে পারে, যেহেতু এটা মুখের মধ্যে হয়েছে, একদম সবাই দেখতে পাবে, অন্যান্য জায়গাগুলো অতটা দেখতে পায় না। আমি জিজ্ঞেস করলাম তাহলে সমস্যাটা কি আছে, জিজ্ঞেস করলে পেশেন্টটা বলছে না, সমস্যা মানে হচ্ছে কি যে জিজ্ঞেস করলে খুব খারাপ লাগে, মনে হয় কিছু বলি তাদেরকে, এটা তো আর আমি নিজে সৃষ্টি করিনি, ডাক্তার তো দেখাচ্ছি, আবার কিছু বলিও না, বলে কি হবে, আমি নিজেকে চুপচাপই থাকি, কিছু বলি না, কারণ বলে তো লাভ নেই। তা এই ছিল কেস। আমি পেশেন্টটাকে একটা মেডিসিন দিয়েছিলাম, মেডিসিন দেওয়ার পর সেকেন্ড ভিজিট মানে 1 মাস পর যখন পেশেন্টকে দেখলাম, মোটামুটি পেশেন্টের প্রায় 50% কমে গেছে। আপনারা নিশ্চয়ই উদ্গ্রীব হয়ে আছেন আমি কি মেডিসিন দিয়েছিলাম। আমি পেশেন্টটাকে যেটা চিন্তা ভাবনা করেছিলাম আপনাদেরকে বলি, সেটা হচ্ছে হাইডিং থিংস। হাইডিং থিংস হাইডিং থিংস এক্ষেত্রে পেশেন্টটা যেটা থিংস মানে হচ্ছে কোনো একটা জিনিসকে সে লুকাতে চাইছে, বাই সামথিং, কোনো কিছু দিয়ে লুকাতে চাইছে। এখানে পেশেন্টটা তার চুল দিয়ে তার যে ওই যে ইরাপশনগুলো যেগুলো হয়েছে, সোরিয়াটিক ইরাপশন যেগুলো হয়েছে, সেইগুলোকে পেশেন্ট আড়াল করবার চেষ্টা করছে, ট্রাইজ টু হাইড দ্য থিংস। সো আই টেক দ্য রুব্রিক্স হাইডিং থিংস। Next I take the rubrics that is ailments from indignation with mortification. Ailments from indignation with mortification. Why these rubrics I take? কেন আমি এই রুব্রিকটাকে নিলাম? মর্টিফিকেশন, ইন্ডিগনেশন দুটো মানেটাকে বুঝতে হবে। ইন্ডিগনেশন মানে হচ্ছে যে পেশেন্টের মধ্যে একটা ডিগনিটি, মান সম্মান যে ব্যাপারটা, সেই মান সম্মান ব্যাপারটা যেন লস হয়ে যাচ্ছে যখনই কেউ এই ব্যাপারটা নিয়ে তাকে প্রশ্ন করছে, এবং পেশেন্টটা চাইছে প্রতিবাদ করতে। রাইটার্স অ্যাঙ্গার তার মধ্যে হচ্ছে। রাইটার্স অ্যাঙ্গার মানে যে একটা যে অ্যাঙ্গার বা যে রাগটার একটা যথাযথ কারণ আছে। পেশেন্টটার যে রাগ হচ্ছে এই ব্যাপারটা নিয়ে, সেইটা কিন্তু যথেষ্ট যুক্তিযুক্ত, কিন্তু পেশেন্টটা নিজেকে গুটিয়ে নিচ্ছে, পেশেন্টটা কাউকে কিছু বলছে না, তার মধ্যে যে কষ্টটা, সেই কষ্টটা সে নিজের মনের মধ্যেই ঢুকিয়ে রেখে দিয়েছে। দ্যাট ইজ দ্য মর্টিফিকেশন। এলিমেন্টস ফ্রম ইন্ডিগনেশন উইথ মর্টিফিকেশন। আর একটা রুব্রিক্স যেটা নিয়েছিলাম, সেন্সিটিভ ওপিনিয়ন অফ আদার্স অর সেন্সিটিভ ক্রিটিসিজম, অর্থাৎ অন্য লোক যে সমস্ত কথাগুলোকে বলছে সেটাকে সে নিতে পারছে না। এই 3টে রুব্রিক্স বেশ করে আমি তাকে দিয়েছিলাম স্ট্র্যাপিসেগ্রিয়া 31 ডোজ, সিঙ্গেল গ্লোবুলস, একটা গ্লোবুলস তাকে দিয়ে তাকে আমি ওষুধ তৈরি করে দিয়েছিলাম। যাই হোক, পেশেন্ট এখন অনেকটাই ভালো আছে। তা আমাদের হোমিওপ্যাথিক সিস্টেমে আমাদের যেটা সবচেয়ে বড় যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের অবজারভেটরি পাওয়ার, এটাকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। অনেক সময় আমরা দেখি যে আমাদের বিভিন্ন ধরনের যে সমস্ত রোগগুলো ইনকিউরেবল বলে ডাক্তাররা হাল ছেড়ে দেন, সেক্ষেত্রে প্রপার হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করলে পরে
পেশেন্ট কিন্তু অবশ্যই তার আরোগ্য পায়। এবং এই ধরনের রোগগুলো, যে রোগগুলো আমরা মানে বাতিলের খাতায় ছেড়ে দিয়েছি, হোমিওপ্যাথি একমাত্র পারে সেই রোগটাকে আরোগ্য করতে। আর একটা কেস বলি, এটাও সোরিয়াসিসের কেস। এই পেশেন্টের তার হাতটার খালি হাত এবং পায়ের তলায় ফাটা ফাটা দাগ এবং সেই জায়গাটা লালচে হয়ে গেছে এবং প্রচন্ড চুলকায়, তার সাথে ছাল ওঠে এবং জায়গাটা হয়ে গেছে। এই ছিল সমস্যা। পেশেন্টটা পিজিতে দেখিয়েছে এবং এখন বর্তমানে টপিক্যালে, কলকাতায় যে টপিক্যাল মেডিসিন সেখানে দেখাচ্ছে। দীর্ঘদিন ধরে পেশেন্টটা টপিক্যাল মেডিসিনে দেখাচ্ছে, কিন্তু ওই মলমের দাম বা ইত্যাদি অনেক বেশি। তা সেই পেশেন্টটা তারপরে আমার খবর কারো কাছ থেকে পেয়ে আমাকে দেখাতে এসছে। পেশেন্টের কাছে বিভিন্ন ধরনের যে সমস্ত সমস্যার কথা, সেগুলো আমি পেশেন্টকে মনোযোগ দিয়ে শুনলাম। তার যে কষ্ট, পেশেন্টটা একটা ফলের আড়তে কাজ করে, বয়স তার 24-25 এরকম ধরনের বয়স, মেল পেশেন্ট, আগেরটা ফিমেল ছিল। পেশেন্টার এই ব্যাপারটা নিয়ে তার রিয়াকশনটা কি, পেশেন্টার এই ব্যাপারটা নিয়ে তার মেন্টাল স্টেটটা কি বলছে, সেটার দিকে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে, আমাদেরকে ব্যাপারটাকে খেয়াল রাখতে হবে। পেশেন্টটা একটা জায়গায় যেটা আমার আনকমন লাগলো, we take the totality of symptoms from which the uncommon peculiar mental symptoms or mental state we collect, যেখান থেকে আমরা তার পরিবর্তিত মানসিক অবস্থার মধ্যে আনকমন পিকুলিয়ার মেন্টাল সিমটম বা মেন্টাল স্টেটকে গ্রহণ করব। এক্ষেত্রে পেশেন্ট যেটা বলছে যে আমি এখন চুলকাই না, আগে খুব চুলকাতাম, এখন আমি চুলকাই না, চুলকালেও আমি খুব সাবধানে ওখানে হাত বোলাই, কিন্তু জোরে চুলকাই না। কেন চুলকাও না? না, জোরে যদি চুলকাই তাহলে ওই জায়গাটা আরো বেশি হয়ে যাবে এবং আরো বেশি ওইখান থেকে ব্যথা করবে, জ্বালা করবে। এখানে পেশেন্টের মধ্যে একটা আগের এক্সপিরিয়েন্স একটা আছে যে চুলকানোর পর একটা এই ধরনের জ্বালা তার করে। পেশেন্টটা এখন আর চুলকাচ্ছে না। এই ছিল কেস। আরো অনেক কথা ছিল পেশেন্টটার মধ্যে, কতদিন আগে টপিক্যাল, কতদিন টপিক্যালে দেখাচ্ছে, কতদিন আর কোন কোন ডাক্তারকে বাইরে দেখিয়েছে এবং দেখানোর পর বর্তমানে তার এখন কি অবস্থা চলছে ইত্যাদি ব্যাপার নিয়ে সে সুদীর্ঘ প্রায় 1.5 ঘন্টা ধরে তার আমার সাথে কথা বলেছে। কিন্তু তার স্কিমড যে নলিকা, যেটা আসল জায়গাটা আমি সেখান থেকে তুলে নিলাম। সেটা হচ্ছে 1 নাম্বার, পেশেন্ট চুলকাচ্ছে না কেন। নাম্বার 1, আনকমন, চুলকানি পেলে চুলকাবে, এর সম্পর্কে কোনো সন্দেহ নেই। পেশেন্ট চুলকাচ্ছে না কেন। নাম্বার 2, এই চুলকানিটা পাচ্ছে কিন্তু চুলকাচ্ছে না, সেটা কেন, কিভাবে সেটাকে চুলকাচ্ছে না, কারণটা কি, আর কি ভেবেছে কি ব্যাপারটাকে নিয়ে। দেখুন, পেশেন্টের আগে দেখেছে চুলকালে পরে তার ওখানে আরো কষ্ট বেড়ে যায়, অর্থাৎ জায়গাটা হয়ে যায়, চুলকালে পর লাল হয়ে যায়, ফেটে যায় ইত্যাদি, এই সমস্ত সমস্যাগুলো তার দেখা যায়। দ্যাট ইজ দ্য রুব্রিক্স মাইন্ড হিয়ার সাফারিং অফ। সাফারিং অফ অর্থাৎ যেটা কনস্ট্যান্ট একটা প্রসেস, যেটা আগের পেশেন্টের একটা সমস্যা, মানে আগে কষ্ট ছিল, সেই ব্যাপারটা যেটা আবার যদি হয় সেটা নিয়ে সে ভয় পাচ্ছে। হিয়ার সাফারিং অফ, এর জন্য পেশেন্ট কি করেছে, হোয়াট দ্য পেশেন্ট হ্যাজ ডান ফর দিস, সেটা হচ্ছে তার যে অ্যাওয়ারনেস, সচেতনতা বোধ, যে না আমি আর চুলকাবো না, চুলকালে পরে আমার এই কষ্টটা আরো বেড়ে যাবে, মাই সাফারিং উইল ইনক্রিজ মোর। সো দ্য পেশেন্ট তার অ্যাওয়ারনেসটা, তার সচেতনতা বোধটাকে বাড়িয়ে নিয়েছে। আই টেক দ্য রুব্রিক্স অ্যাওয়ারনেস হাইটেক। By the collecting 2 rubrics, the medicine will come the vanilla. I give the medicine
vanilla 31 dose. Till now the patient is better and the patient comes to me for the observation. So what, আজকে তাহলে এই পর্যন্তই থাক। আপনাদের আমি যারা বাইরে থাকেন, যদি কেউ এই ধরনের সমস্যায় পড়েন, আমার চেম্বার আমাদের কাটোয়ায় পানুয়াটে, আমার গুগল সার্চ করলে আপনারা আমাকে খুঁজে পাবেন, ডাক্তার পীযূষ গুপ্ত। তা যদি সেরকম কোনো সমস্যা পড়েন, কঠিন জটিল সমস্যা, অবশ্যই আমার ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। নমস্কার, ভালো থাকবেন।